বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপোড়েন। হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন নিয়ে দিল্লির নসিহত গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ৩ শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ। আমলে নিলেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্টতা পাওয়ার দাবি প্রসিকিউশনের। অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু। চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। এবং সম্মান আর অধিকারের প্রশ্নে উপেক্ষিত অভিবাসীরা। আমলাতান্ত্রিক জটিলতায় প্রক্রিয়ার ধীরগতি দাবি সংশ্লিষ্টদের। জনশক্তি রপ্তানিকে স্বচ্ছ ও দালাল মুক্ত করার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। একই দিনের ব্যবধানে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করল ভারত। বুধবার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় নয়াদিল্লি। এই তলব অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকদিনে দেশটির সঙ্গে ঢাকার নানা বিষয়ে মতপার্থক্য বেড়েছে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের একদিন পরই দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ তলব অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারের বক্তব্য নয়। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি। এটা ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে। তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। একজনকে ডাকা একজনকে ডাকা হয়। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। ভারত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদের। এই নসিহত বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিক্রিয়ায় উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে দেশটি। দিল্লি শেখ হাসিনাকে থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে। আমাদের বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমের আগ্রাসন বন্ধ, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযোগ্য মামলার পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার তাগিদ জানান আন্দোলনকারীরা। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বুধবার বিকেলে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাত্রা করে জুলাই ঐক্যের কর্মী সমর্থকরা। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতার, শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মার্চ টু ভারতীয় হাই কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। মিছিলটি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় যান চলাচল। সতর্ক অবস্থান নেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনরতরা ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না।
পরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হন ডাকসু নেতারা। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দলটির তৎপরতা এখনো চলমান। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে খুনতা কোরাল, একটাই এটা আস্ত রাখা হবে না এখানে। প্রায় 1.5 ঘন্টা পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। রাতে বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। হত্যা চেষ্টার মূল আসামি ফয়সালের বাবা মা জবানবন্দি দিয়েছেন আদালতে। ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নানকে, কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান। পরে তাকে 3 দিনের রিমান্ড দেন আদালত। গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান, তখন তদন্তে নতুন মোড় আনে কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম, দুটির নাম্বার প্লেটও ভিন্ন। মোটরসাইকেল যেটা ছিল সেটা রেজিস্ট্রেশনের যে মোটরসাইকেলের মালিক হিসেবে সন্দিগ্ধ হিসেবে একজনকে দেওয়া হয়েছিল, যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। মূলত আমরা প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে। ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। আদালতকে তিনি বলেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল। পরে জড়িতদের শনাক্তে তাকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। স্বীকার করেছে সে তাকে মাইক্রো গাড়ি, তার দেওয়া মাইক্রো গাড়িতে সে বোনের বাসা থেকে বের হয়ে গেছে। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেছেন। এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির। যদিও হত্যা চেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা জানিয়েছেন আদালতকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভোটের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে। প্রার্থীদের হাতে অস্ত্র আচরণবিধি ভঙ্গ করবে কিনা এমন প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে বলেও মন্তব্য করেন ইসি সচিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনের প্রার্থীদের অগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া এবং গানম্যান নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করে সরকার। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং
তারাও যদি হাতিয়ার চায় লাইসেন্স তাদের আমরা দিব। তবে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, প্রার্থীর সঙ্গে অস্ত্র থাকলে আচরণবিধি ভঙ্গ হবে কিনা সে উত্তর দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এদিকে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ষষ্ঠ দিনও ফাঁকা রাজধানী সহ সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি কোনো প্রার্থী এই আইন বা বিধি মেনে না চলে এবং তার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনগত যে বিধান আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মনোনয়নপত্র নিতে যারা এসেছিলেন সংশয় প্রকাশ করেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রার্থীকে দিতে হবে 50,000 টাকা। জমাদানের শেষ তারিখ 29 ডিসেম্বর। নির্বাচনী মাঠ আমরা দেখতে চাই যে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এদেশের মানুষ ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রত্যাশা একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এদিন 24-এর ডামি প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেন না হয় সে ব্যবস্থা তৈরির চেষ্টা করছে একটি বিশেষ মহল। ফ্যাসিবাদের দোসরদের তোষণ করেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা আরও বলেন, ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ ও পতিত শক্তি। আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই দেশ জুড়ে ভোটের মাঠ ছিল সরগরম। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর নেতাদের মুখে উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। জীবন মৃত্যুতে লড়াই করছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার, আর ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র ও ক্ষমতাচ্যুতরা। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। কোনো কারণে নির্বাচনটা করতে না পারি তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। একই স্থানে ড্যাব আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় সংসদে জয়ী হয়ে একটি দলের আস্ফালন ভালোভাবে নেয়নি জনগণ। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল। একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। সব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে ঢাকা 7 আসনের নির্বাচনী লড়াই। আগে থেকেই ঠিক ছিল এই আসনে জামাতের প্রার্থী। গেল 4 ডিসেম্বর এই আসনে ঘোষণা করা হয় বিএনপির প্রার্থীও। উভয়েই তুলে ধরেছেন এলাকার উন্নয়নে নিজেদের ভাবনা। তবে নাগরিক নানা সমস্যা জর্জরিত পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, কেবল মন ভোলানো কথার ফুলঝুরি নয়, চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। সালাউদ্দিন ও শাহনওয়াজ সোহাগের ছবিতে ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্ট। 400 বছরের ঐতিহ্য, পুরনো স্থাপত্য, মুঘল আমলের নিদর্শন আর বিখ্যাত সব মসজিদ মন্দির, এইসব স্থাপনার বেশিরভাগই পড়েছে ঢাকা 7 আসনের লালবাগ, চকবাজার ও বংশালী। এছাড়া কোতোয়ালি ও কামরাঙ্গীরচরের একাংশও আসনটির অন্তর্ভুক্ত। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই অঞ্চল ব্যবসা বাণিজ্যেরও অন্যতম কেন্দ্র।
অতীত ঐতিহ্য থাকলেও এখন অজস্র সমস্যা সংকটে জর্জরিত পুরান ঢাকার এই এলাকাগুলো। ঘিঞ্জি গলি, সরু রাস্তা, যানজট, গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী। বছরের বড় একটি সময় ভোগায় জলাবদ্ধতা, আছে মশার উপদ্রবও। পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, অগ্নি নিরাপত্তা সবই উপেক্ষিত। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক, বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, আর খুব কষ্ট এখানে, মানে চলাফেরা করাই মুশকিল। গ্যাস পাই না ঠিক মতনে, আমাদের রাস্তা ভাঙ্গা। দেখা যায় একটা অসুস্থ রোগী আমরা ডাক্তারের কাছে সময় মতো নিয়ে যেতে পারি না, দেখা যায় তাৎক্ষণিকভাবে সে ওখানে মারাও যেতে পারে। যদি আগুন লাগে বা ভূমিকম্প হয়, মানুষ যে বের হবে বা কোনো গাড়ি যে ফায়ার সার্ভিস যে আসবে, ওটার কোনো ব্যবস্থা নেই। এত গ্যাদারিং হয়ে গেছে যে মানুষ চলাই মানে মুশকিল হয়ে গেছে। সামনে জাতীয় নির্বাচন, তাই আগামীর জনপ্রতিনিধির কাছে সংকটে থাকা পুরান ঢাকাবাসীর প্রত্যাশারও কমতি নেই। নাগরিক সংকট নিরসনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ, ফুটপাত দখলমুক্ত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণে ভাবি এমপির সক্রিয় ভূমিকা চান ঢাকা ৭ আসনের বাসিন্দারা। এলাকায় যেন সন্ত্রাসী না হয়, চাঁদাবাজ যেন না হয়, মাদক থেকে শুরু করে যত কিছু অন্যায় আছে, এই অন্যায় থেকে যেন আমরা সবসময় মুক্ত থাকতে পারি। ফুটপাতগুলো যে দখল হয়ে গেছে, এগুলা যাতে নিরসন করা যায়। যে কাজ করবো ওর লগে আমরা আছে থাকবো। নির্বাচনের পরে আশ্বাস কতটুকু পালন করে এটা তো সবারই জানা আছে, তারপরেও আমি আশাবাদী। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী এনায়েতুল্লাহর। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দেন দুজনই। গ্যাসের সমস্যা, রাস্তাঘাটে জলাবদ্ধতা, চাঁদাবাজি, ছিনতাই, জুলুম, অত্যাচার, এভাবে আরো নিত্য নতুন যত রকমের সমস্যা আসে, ইনশাল্লাহ আগামীতে সব সমস্যা সমাধান করার আপনার চেষ্টা করব। কামরাঙ্গীরচর এবং এখান দিয়ে একটা ব্রিজ আমি করব, যেটা নাকি প্রায় 15-20 বছর যাবৎ আটকে আছে। আমি বিশেষ করে গুরুত্ব দেবো আগে যানজট, রাস্তার ব্যাপারে উদ্যোগ নিতে হবে, রাস্তায় যেন পানি না জমে। নাগরিক দুর্ভোগের জন্য একটা কমিটি করব, সরকারের সাথে আলাপ করব, আর উন্নয়নের জন্য যা চেষ্টা করা দরকার আমি করব। ব্যবসায়ী বান্ধব ভালো পরিবেশের জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমি তাই নেব। নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ঢাকা ৭ আসনে ভোটার 4,87,160 জন। সারা দেশের মতো ঢাকা ৭ আসনেও নির্বাচনী আবহ। ভোটারদের চাওয়া, যাকে তারা সংসদে পাঠাবেন তিনি যেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়বদ্ধ থাকেন। সংকটের সমাধানে আস্থা নির্ভরতায় ভোটের পরও নাগরিকদের পাশে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধি, এমন প্রত্যাশা পুরান ঢাকাবাসীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হাওয়া বইছে মৌলভীবাজারেও। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা চালাচ্ছেন নানা কর্মসূচি। জেলার 4টি আসনেই বিএনপির পাশাপাশি সমান তালে মাঠে রয়েছে জামাত ও ইসলামী আন্দোলনও। তবে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না এনসিপি প্রার্থীদের। প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমানের এলাকা হওয়ায় বেশ গুরুত্ব বহন করছে মৌলভীবাজার 3 আসন। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার 3 আসন। বিএনপির প্রয়াত সাবেক ও অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নিজ এলাকা থাকায় এই আসনটি গুরুত্বপূর্ণ। এ আসনে নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন 14,876 জন। এর মধ্যে নারী ভোটার 8,202 জন ও পুরুষ 6,676 জন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক জেলা সভাপতি এম নাসের রহমানের প্রার্থিতা ঘোষণা করা হয়। তিনি এম সাইফুর রহমানের পুত্র। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে শহর কিংবা গ্রাম সবখানেই নানাভাবে প্রচারণায় সক্রিয়তা দেখাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। জামাতে ইসলামীও সমান তালে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। নিয়মিত জনসভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা করছেন দলটি। এই আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য আব্দুল মান্নান। খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটি সদস্য মৌলানা আহমদ বিল্লালও ঘড়ি প্রতীক নিয়ে মাঠে সরব। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মৌলানা ইবাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালিও লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এনসিপির কোনো প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। ভোট যেন মানুষের মন মতো মনের প্রার্থীকে দিতে পারে। দ্রব্যমূল্যগুলা মানে কিছু কম হইলে গরিব এবং অসহায় মানুষগুলা একটু নিরুপায় যে মানুষ আছে ও মানুষগুলার একটু সাশ্রয় হইব। যে গভর্নমেন্টে আয়
সুন্দরভাবে নির্বাচনটা দেওয়া যাতে জনগণ শান্তিতে থাকে। মৌলভীবাজার রাজনগরে যত 17 বছরে যা উন্নয়ন কিচ্ছু করছে না আগে সরকারে, অথার উন্নয়ন রাস্তাঘাট বিশেষ করিয়া এটা আমরা উন্নয়নের কাজ শুরু করবো। এদেশের মানুষের একটা কথা যে আমরা মানে অন্যান্য দলরে বারবার আমরা দেখছি, সুতরাং তারার কাছে গিয়ে আমরা প্রত্যাশা অনুযায়ী কিছু পাইছি না, আমরা এবার বদলাইতাম চাই। মানুষ বলতেছে ভাই আমরা অনেককে দেখেছি, এবার ইসলামী দলকে দেখতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বলতেছে পরিবর্তনের হাওয়া। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের কথা। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্ত করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা প্রস্তুতি গ্রহণ করছি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে এই আসনে মোট ভোটার সংখ্যা 4,74,408 জন। এর মধ্যে পুরুষ 2,42,080 জন, নারী 2,32,328 ও তৃতীয় লিঙ্গের 4 জন। সময় সংবাদ, মৌলভীবাজার। নদীচর, খালবিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্ভের ধন। শিক্ষা, সংস্কৃতি আর রাজনীতিতে সমৃদ্ধ জেলা হলেও যমুনা নদীর চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর যমুনার ভাঙনে হাজার হাজার মানুষ গৃহহীন হলেও স্থায়ী বাঁধ নির্মাণে নেই কার্যকর ব্যবস্থা। গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্প কলকারখানাও। পর্যটনের অবাধ সম্ভাবনা থাকলেও বরাদ্দ বৈষম্যের শিকারে জেলা। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রায় ৩৩ লাখ ভোটারের জেলা টাঙ্গাইলে ৬১% মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, গোপালপুর, নাগরপুর ও দেলদুয়ারির বিশাল চরাঞ্চলের উর্বর ভূমিতে উৎপাদিত অর্থকরী ফসল ধান, গম, ভুট্টা, পাটসহ নানা রকম সবজি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ হলেও কৃষিভিত্তিক শিল্প গড়েনি। মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়। মধুপুরের কলাসহ আদা, হলুদ, কচু সহ অন্যান্য সবজি ঢাকা সহ সারা দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখলেও দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল। নির্বাচনে যারা পাশ করে তারা বলে গেছে যে কৃষক যাতে সুবিধা পায় সেই স্বার্থে আমরা কাজ করব, কিন্তু দেখা যায় নির্বাচনের পরে এই ধরনের কোনো কাজই করে না। যে সরকারি আহুক সারের দামটা খালি বাড়তি থাকে, কমায় না। ইন্ডাস্ট্রিগুলো যা প্রতিষ্ঠানগুলো হলে আমাদের বিভিন্ন কর্মসংস্থান হবে। সুষম উন্নয়নে কাজ করবে জনপ্রতিনিধি হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। পোড়াবাড়ির চমচম জিআই পণ্য হিসেবে বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। পাথরাইলের তাঁত শাড়ি জিআই স্বীকৃতি পেয়ে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধ সম্ভাবনাময় টাঙ্গাইল শাড়ি বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে ৮০% বিলুপ্ত হলেও কর্তৃপক্ষের নজরদারি মিলছে না। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ইনফ্রাস্ট্রাকচারটা যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়, যাতে কৃষক থেকে শুরু করে ভোক্তারা সবাই এই উন্নতির ফল ভোগ করেন। পর্যটনের অপার সম্ভাবনাময় টাঙ্গাইল জেলা বিশাল বনাঞ্চল সহ ৮টি রাজবাড়ি, আতিয়া মসজিদ ও এশিয়া মহাদেশের সবচাইতে বেশি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। পর্যটন কর্তৃপক্ষ ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব স্থাপনা সংরক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শিল্পের বিকাশ ঘটতে পারে। টাঙ্গাইল জেলায় মোট জনসংখ্যা ৪৫ লাখ, মোট ভোটার ৩২,৯৬,০৯ জন, পুরুষ ভোটার ১৬,৫১,৩৪১ জন, মহিলা ভোটার ১৬,৪৪,৬৪২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২৬ জন, কেন্দ্র ১,০৬৩টি, কক্ষ ৩,৪০৬টি। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোরের সময় আরও থাকছে। ট্যারিফ জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। চীন ভারতের আধিপত্যের কারণে পিছিয়ে পড়ছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির ২১ ডিসেম্বর। চিফ প্রসিকিউটর বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন সহ ২ শতাধিক ব্যক্তিকে গুম হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততা মিলেছে।
প্রসিকিউশন বলছে গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পাওয়া গেছে। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে সংস্থাটি। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে নিয়ে 50 জনকে হত্যার 2টি অভিযোগ রয়েছে। কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক তাদের হত্যা করার পর সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল হাসানের বিরুদ্ধে দাখিল করা হয়। আদালত 3টি অভিযোগই আমলে নিয়েছেন। আমরা এখানে মূলত 3টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনো শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ মিলেছে। এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। গুম ও হত্যায় বিশেষ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশেই বেড়েছে জেল হেফাজতে মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে 24-এর গণ অভ্যুত্থানের আগে গড়ে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, অভ্যুত্থানের পরও সেই সংখ্যা একই রকম। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর 15 মাসে কারা হেফাজতে মারা গেছেন 112 জন। নিহত বেশিরভাগের পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মারা গেছেন তাদের স্বজন। তবে ঢাকা মেডিকেল ও কারা অধিদপ্তরের দাবি, অবহেলার কোনো সুযোগ নেই। হেফাজতে মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনগুলোর। মাসুদুর রহমানের রিপোর্ট। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ 29 নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালী ব্যাংকের 10.5 কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন বিকেলে ঢামেক হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। তানভীরের ভাইয়ের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন তার ভাই। চিকিৎসা দিচ্ছে না, এত অসুস্থ মানুষ হাই সিকিউরিটিতে ফালাই লাগছে, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, হাই সিকিউরিটিতে আরো অত্যাচার করে মারছে। ঢাকা উত্তরের মনোহরা মজলিস নামের এক নারী কারা হেফাজতে গত 26 নভেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে 2 দিন রেখে ঠিকমতো চিকিৎসা না দিয়ে তাদের জানানো হয়। কিডনির সমস্যা ছিল, হাসপাতালে ফালাইতে দিছে, চিকিৎসা আমরা করাইছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গণ অভ্যুত্থানের পর গত 15 মাসে 112 জন কারা হেফাজতে মারা গেছেন। চলতি মাসের 11 মাসেই যে সংখ্যা 95 জন, যেখানে 2024 সালের 12 মাসে ছিল 65 জন। গত 5 বছরে হেফাজতে মৃত্যুর সংখ্যা 412। কারা হেফাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশিরভাগই মারা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সেপ্টেম্বরে সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর আগে এই পুরনো ছবি ফেসবুকে ভাইরাল হয়। অসুস্থ বন্দির মানবাধিকার নিয়ে ওঠে প্রশ্ন। ঢামেক পরিচালকের দাবি, কারাগার থেকে আসা বন্দীদের চিকিৎসায় অবহেলার সুযোগ নেই। ডিভিশন প্রাপ্ত না হয়েও অনেকে ডিভিশনের সুযোগ সুবিধার দাবি করে, সেটা না পেলেই অভিযোগ করে। ডিভিশন প্রাপ্ত না, তো সেই ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় সেই সুবিধাটা সে ক্লেম করে, তখন সেটা আমরা তাকে দিতে পারি না। থাকার দরকার নেই, কিন্তু সে থাকতে চায়, তার অ্যাটেন্ডেন্টরা রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তবে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, কারাগারের চিকিৎসায় 141 জন আবাসিক ডাক্তারের মধ্যে আছে মাত্র 2 জন, নেই পর্যাপ্ত আইসিইউ। এসব কারণে অসুস্থ বন্দীদের নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগলেও অবহেলার সুযোগ নেই। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তো ইন মোস্ট কেসেস আমরা তখন ডক্টরকে আমরা কারাগারে পাই না,
তখন আমাদেরকে রাশ করতে হয় টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। অনেক ক্ষেত্রে এটার জন্য একটা হয়তোবা সমস্যার সৃষ্টি হয়, অথবা মৃত্যুর আপনি যে সংখ্যাটা বললেন এরকম হচ্ছে। তো এটা আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা চাহিদা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেশন করছি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সাথে। প্রতিটা তদন্ত হয় এবং যদি এর মধ্যে যদি কারো গাফিলতি পাওয়া যায় ইন দ্য প্রসেস, এটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করি এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী বলছে ২৪-এর অভ্যুত্থানের আগেও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক, অভ্যুত্থানের পরও পরিস্থিতি বদলায়নি। অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকেই তো কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে এবং গত সরকারের যে যত অত্যাচার, দুর্নীতি এবং তার যে মানবাধিকার লঙ্ঘন, তার কারণেই তো আমরা গত সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছিলাম। এই সরকার আসার পরে আমরা এমন কিছু দেখছি না যেটা আসলে আগের সরকার বলতে পারি একটা পরিবর্তনের টেস্ট আমরা পাচ্ছি না। পাশাপাশি কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে বন্দীদের মানবাধিকার নিশ্চিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে বড় ধরনের চ্যালেঞ্জ নেই। সমন্বয় সভায় একথা বলেন বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অনুপ্রবেশ, চোরাকারবারি বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে নিয়মিত জেলা ও উপজেলা পর্যায়ে চালানো হচ্ছে অভিযান। সমন্বয় সভায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভাগের ৮ জেলার প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নির্বাচনের জন্য আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নাই, কারণ নির্বাচন আমরা ইতিপূর্বে অনেক নির্বাচন সুষ্ঠুভাবে করেছি। এখানে আমরা সমন্বয়টা যেন জোরদার হয় এবং সেইগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি। ওই ধরনের তেমন কোনো চ্যালেঞ্জ আমাদের অন্তত রাজশাহী বিভাগে নাই। লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ২ শতাধিক নারী পুরুষ নিয়ে সমাবেশ করায় জামাতের এক নেতাকে জরিমানা করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার অভিদাস বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর সদর ৩ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। খবর পেয়ে সরকারি কমিশনার ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় প্রায় ২০০ মানুষ নিয়ে সমাবেশ করায় জামায়াতের এক নেতা ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বুধবার বিকেলে রংপুর নির্বাচন কার্যালয়ে গিয়ে সশস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের কোনো প্রার্থী হিসেবে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আনোয়ারা। সেবার ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে। পেয়েছিলেন ২৩,৩৩৯ ভোট। এবারও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আলোচনায় আনোয়ারা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী এলাকায় উঠান বৈঠকে তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করলে তাদের সীমান্তের প্রতি সম্মান থাকবে। সীমান্তে দেখামাত্র গুলি করা মারা পলিসিতে ভারত যদি বিশ্বাস করে তবে প্রতিবাদ চলবে। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে, সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবার নিয়ন্ত্রিত ইউসিবিএল ব্যাংক থেকে ঋণের নামে ৫৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। দুদক জানায়, নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নম্বরসহ সর্বস্ব ৮টি প্রতিষ্ঠান
খুলে এই অর্থ লুটপাট করা হয়। এ ঘটনায় জাবেদের 2 ভাই সহ 115 জনের বিরুদ্ধে 8টি মামলা করা হয়েছে দুদক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত 1 বছরে অর্থ লুটপাটের একাধিক ঘটনায় জাবেদ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এবার দুদক বলছে, রিকশা চালক, প্রবাসী সহ সাধারণ নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নাম সর্বস্ব 8টি প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে 56 কোটি টাকা লোপাট করা হয়েছে। এ ঘটনায় জাবেদের 2 ভাই সহ 115 জনের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। নাম সর্বস্ব ভুয়া 8টি প্রতিষ্ঠানের নামে মোট 56 কোটি 15 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশিরউদ্দিন আহমেদ সহ মোট শতাধিক ব্যক্তির এবং ইউসিবিএলের কর্মকর্তা এবং তাদের সংশ্লিষ্ট লোকদের বিরুদ্ধে মোট 8টি মামলা দায়ের করেছে কমিশন। এদিন জনতা ব্যাংক থেকে ঋণের নামে 3160 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 68 জনের বিরুদ্ধে চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নিরাপদ পানি সংকটে বেহাল বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। নষ্ট হচ্ছে ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ, ব্যবহৃত হচ্ছে উৎপাদন আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 5 মাসে 3% প্রবৃদ্ধি হিসেবে রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যুক্তরাজ্য ও কানাডায় সমান তালে রপ্তানি বাড়ালেও চীন ভারতের আধিপত্যে পিছিয়ে পড়েছে ইউরোপের পাশাপাশি অপ্রচলিত বাজারে। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চরম অনিশ্চয়তায় শুরু করা 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল $3.12 বিলিয়ন মার্কিন ডলার। ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা আশা করতেছি পরবর্তী প্রান্তে গিয়ে এটা আরও বৃদ্ধি পাবে। যে বিভিন্ন ট্যারিফগুলি কমিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে সেগুলিকে কমানোর ব্যবস্থা করা, সব কিছু মিলিয়ে যে প্রতিযোগিতা টিকে থাকার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থাজনক যেটা প্রয়োজন সেটা করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি হলো চীন ভারতের আধিপত্যের কারণে ইউরোপের বাজারে রপ্তানি আয় কিছুটা কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে $7.91 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলতি অর্থ বছরে রপ্তানি হয়েছে $7.83 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অপ্রচলিত বাজারও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। অপ্রচলিত মার্কেট যেটা আমরা লাস্ট ইয়ারে 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা এখন কমে আবার 10-এর মধ্যে চলে আসছে। তদ্রূপ ইউরোপও কিন্তু ওরা এক্সপোর্টটা আমাদের মার্কেটটা ওরা এখন ধরে নিচ্ছে, যা আপনার ইন্ডিয়া এবং চায়না, কারণ ওরা অনেক বড় এক্সপোর্টার এবং ওরা যদি আমাদের এই পার্সেন্টেজ থেকে যদি ঢুকে যায় তাহলে অবভিয়াসলি আমাদেরটা কমে আসবে এবং ওরা প্রাইসিং ও কম্পিটিশন আমাদের থেকে অনেকাংশে কম, কারণ আমরা দেখবেন ওদের সাথে প্রাইসিং আমরা পারি না। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি হিসেবে $1.84 বিলিয়ন এবং 6.51 প্রবৃদ্ধিতে কানাডায় $554 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তবে কিছু ক্ষেত্রে শুল্ক হার বেশি হওয়ার কারণে ভারত, চীন, ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে উঠছে বলে মত এই বিজিএমইএ নেতার। এমনকি অনেক বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান কম মূল্যে তৈরি পোশাক কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের। আমেরিকাতে ট্যারিফ আসছে, ইউরোপেও তারা কিন্তু আমাদেরকে প্রাইস কম দেওয়ার জন্য তাদের চাপাচাপি চলছেন। তো এই জায়গায় আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের এখানে আমাদের
পারিপার্শ্বিক যত কস্ট আছে এই কস্টগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে সরকার অনেক পলিসিগত সাপোর্ট আমাদের দরকার। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের 39.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% হারে শুল্ক আদায় করা হয়। চীন এবং ভারতের ক্ষেত্রে তা আরও অনেক বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের অর্থনীতির কঠিন সময়েও বড় ভরসা প্রবাসীরা। রেমিটেন্স পাঠিয়ে সচল রাখেন অর্থনীতির চাকা। কিন্তু একজন শ্রমিকের বিদেশ পৌঁছানোর আগের পথটা যেন এক দীর্ঘ সংগ্রাম। দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্ষয় হয় সময়, অর্থ, ভাঙে স্বপ্ন। সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগ সেই অভিবাসীদেরই। ধীরগতির অভিবাসন প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় ভরা বলে দাবি শ্রমবাজার রক্ষা আন্দোলনের। এই পরিস্থিতিতে জনশক্তি রপ্তানিকে স্বচ্ছ ও দালাল মুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জিনাতারা যশোর রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফলাফল শূন্য, এরপর আবার ফিরে যাওয়া। দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচতে ধার দেনা করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন ফাহিম ও রাতুল। অনেকগুলো ধাপ পার হয়ে ভিসা পেলেও মিলছে না বিএমইটির ছাড়পত্র। দিন যত পার হচ্ছে জেকে বসছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা। 2 মাস হয়েছে ভিসা পাইছে, এখনো পর্যন্ত ম্যান পাওয়ার পাচ্ছি না। ভিসার মেয়াদ চলে গেলে আমরা তো গরিব মানুষ, ঋণগ্রস্ত হয়ে যাব। যতবারই আসি আইসা শুধু ঘুরে চলে যায়, কিন্তু কোনো সঠিক কোনো তথ্য পাই না। আমার তো এখানে অবৈধ কিছু নাই, আমার তো ম্যান পাওয়ার না দেওয়ার কোনো কারণ দেখতেছি না। কিন্তু এমন শঙ্কা, অনিশ্চয়তা, চ্যালেঞ্জ পাড়ি দিয়ে যখন অভিবাসন প্রত্যাশীরা পৌঁছান তাদের স্বপ্নের গন্তব্যে, তারাই হয়ে যান রাষ্ট্রের সেই সোনার ডিম পাড়া হাঁস, যাদের আয়ে গতি পায় অর্থনীতির চাকা। যদিও সম্মান আর অধিকারের প্রশ্নে বরাবরই উপেক্ষিত তারা। আমাদের টাকা দিয়ে দেশ চলে, তাহলে আমাদের দাবি সরকারের কাছে এটাই যে আমাদেরকে যাতে পেনশনের ব্যবস্থা করে অতিবিলম্বে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, প্রবাসীরা সফরে যাওয়ার টাইমে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রকার যেন হয়রানি না হয়। কোম্পানিতে কিছু নাই, ইন্স্যুরেন্স যেমন আমারও নাই ইন্স্যুরেন্স, এদের কিছু নেই, যে আজকে কোনো দুর্ঘটনা ঘটে মানে একবারে ডেড বডি। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় 2025 সালে বেড়েছে প্রবাসী কর্মীর সংখ্যা। গেল 5 অর্থ বছরে বেড়েছে রেমিটেন্সও। দেশের অর্থনীতিতে যাদের এত অবদান, সেই জনশক্তি রফতানিতে কেন এত অস্বচ্ছতা, এত জটিলতা, হয়রানি, এমন প্রশ্ন স্বয়ং বায়রা নেতাদের। আমাদের সৌদি অনেক বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা আমরা বিভিন্ন বাধার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আগাতে পারতেছি না। আন্তর্জাতিক অভিবাসন দিবসে অভিবাসন খাতে জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য কমানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। শ্রমিকদেরকে আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা আছে সেটাকে দ্রুত করতে হবে, সহজীকরণ করতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতাও দেওয়া যেতে পারে। মাসের পর মাস ধরে বিএমইটিতে ছাড়পত্রের অপেক্ষায় আছেন বহু অভিবাসন প্রত্যাশী। এর মাঝেই 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছেন 10,71,395 জন কর্মী, যাদের বেশিরভাগই গিয়েছেন নির্মাণ শ্রমিক হিসাবে এবং জিনিসপত্র ওঠানামার কাজে। তাই তো খাত সংশ্লিষ্ট সকলে বলছেন, হাড় ভাঙা এই শ্রমের মর্যাদা দিক রাষ্ট্র, সহজ হোক অভিবাসীদের জীবন এবং অভিবাসন প্রক্রিয়া। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভালো জীবনের আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমাতে চান হাজারো বাংলাদেশি, কিন্তু বৈধ পথের পরিবর্তে অবৈধ অভিবাসনের ফাঁদে পড়ে প্রতি বছরেই মানুষ হারায় জীবন, হারায় সর্বস্ব। সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমানো মোট অবৈধ অভিবাসীর 30% বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন শুধু ব্যক্তিগত ট্র্যাজেডিই নয়, দেশের অর্থনীতি ও কূটনীতির জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দিন মোহাম্মদ সাবিরের রিপোর্ট। দালালের আশ্বাস আর স্বপ্নের মোড়কে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা। এই নৌকাগুলো শুধু মানুষ বহন করে না, বহন করে অনিশ্চয়তা আর মৃত্যুর সম্ভাবনা। অবৈধ উপায়ে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থমকে যায় জীবন, নিঃস্ব হয় বহু পরিবার ও ভিটেমাটি। কারো স্বপ্নবন্দী হয় কফিনে, বিদেশের মাটি না ছুঁয়েই দেশে ফেরে নিথর দেহ। বিমানবন্দরে স্বজনদের কান্না আর আহাজারি যেন প্রশ্ন তোলে এই মৃত্যুর দায় কার।
হিসেব বলছে সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যায় পুরো বিশ্বকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসীর 30%ই বাংলাদেশি। কোনো মতে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয় না অনেকেরই। ভুয়া কাগজপত্র কিংবা ভিসা জটিলতায় প্রতি বছর ভিনদেশে কারাবন্দী হয় অসংখ্য বাংলাদেশি। ভাগ্য অনুকূলে থাকলেও সামাজিক অপমান, ভাঙা স্বপ্ন আর তীব্র হতাশাকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তারা। নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়ান আজীবন। আবার বৈধ কাগজপত্র থাকলেও অদক্ষতার কারণে শূন্য হাতে অনেককে দেশে ফিরতে হয় জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যখন অভিবাসন প্রক্রিয়ার পথ অবৈধ হয় তখন শুধু মানবিক সংকটই নয়, তা রাষ্ট্রীয় ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলে। সব সরকার আমলে এই উন্নয়নের গল্প, তা আপনি যদি এতই উন্নয়ন করেন, আপনার দেশের লোকজন সারা পৃথিবীর মধ্যে প্রথম কেন সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য? তার মানে কোথাও এই উন্নয়নের গল্পের সংকটটা রয়েছে। এবং এই লাভগুলো যখন বিদেশে যায়, সে যেহেতু অনিয়মিত থাকে, অবৈধ থাকে, কাগজপত্র ঠিক থাকে না, সে কিন্তু আয় করলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না। অবৈধভাবে গিয়ে যে সে যে কাজ পাচ্ছে তাও না, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আবার বৈধ পথে যারা যাচ্ছে গিয়ে দেখা যায় তাদের ওই কোনো কোম্পানি নাই, তার মানে গেছে কিন্তু বৈধ পথে, কিন্তু বৈধ পথে গিয়ে যে প্রমিসটা করা হয়েছিল যে কাজটা সে পাবে, যে সেটা তাকে দেওয়া হয় না, এবং যার কারণে কি হচ্ছে, সে তার ভালনারেবল শিকার হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ অভিবাসনের পথ সহজ না করলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অদক্ষ শ্রমিককেও তারা দক্ষ হিসাবে দেখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যেন তারা ল্যাঙ্গুয়েজটা জানে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে দেখা দিয়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন হাসপাতাল সড়কে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিনে দিনে কিন্তু শীতের প্রকোপটা এই অঞ্চলে বাড়ছে। বিশেষ করে যে হিমেল বাতাসের যে তীব্রতা, এটির কারণে মানুষের জীবনযাত্রায় আপনার বিপর্যস্ত করে তুলেছে। এই অঞ্চলে এই সময়টা শীত অনেক বেশি থাকে, কিন্তু কুয়াশা যেটি আপনার সেটি কিছুটা কম হলেও বাতাসের তীব্রতা কিন্তু অনেক বেশি। বিশেষ করে আপনার সন্ধ্যার পর থেকে সকাল 7টা-8টা পর্যন্ত এর প্রভাবটা বেশি থাকে। আর এই কারণে কিন্তু বিশেষ করে আপনার শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ, তাদের কিন্তু দুর্ভোগটা সবচেয়ে বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে শীতের যে প্রকোপ, সেই প্রকোপ আপনার বৃদ্ধি পাওয়ার কারণে শীতজনিত রোগ, সেই রোগের প্রভাবটা কিন্তু অনেক বেশি। আমরা খোঁজ নিয়ে দেখেছি দিনাজপুরের এই যে বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে মেডিকেল কলেজ, অরবিন্দ শিশু হাসপাতাল বা জেনারেল শিশু হাসপাতালে শীতজনিত রোগে কিন্তু অনেক শিশু এবং প্রবীণরা সবচেয়ে বেশি কষ্ট পায়, এবং শিশুরা ডায়রিয়া, শীতজনিত রোগে আপনার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে শহরের যে শীতের যে প্রকোপ বা শীতের যে তীব্রতা, সেটি কিন্তু গ্রামে সবচেয়ে বেশি, ফাঁকা জায়গাগুলোতে। আর সকাল 7টা পর্যন্ত আমরা দেখি যে যানবাহনগুলোকে আপনার লাইট জ্বালিয়ে চলাচল করতে, যদিও কুয়াশা আপনার সূর্যের ওঠার পরে কুয়াশার সেটা কেটে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে আপনার যারা হচ্ছে শ্রমিক, আমরা জানেন যে আমনের মৌসুম, এই মৌসুমে গ্রামে এখনো ধান কাটাই মারাই আপনার কৃষকরা করে, এবং সকালে তারা ধান খেতে যায়, ধান কাটা মারাই করে, এতে তাদের একটু দুর্ভোগ বেশি। এবং যারা কাজের খোঁজে, বিশেষ করে দিন মজুররা, তারা আপনার গ্রাম থেকে যারা শহরে আসে, আমরা দেখেছি তাদের কষ্টটা অনেক বেশি। তারা যেটি বলেন যে যতটুকু শীত বস্ত্র আছে সেটি তারা পরিধান করে তারা কাজের খোঁজে বের হন। আর এই সময়টা আমরা দেখি যে শ্রমবাজার, যেটি আমরা ষষ্ঠীতলার মোড়ে, সেখানেও আমরা তথ্য নিয়ে জেনেছি যে কাজের যারা আসেন অনেক সময় তার অনেকে কাজ পান না। এই সময়টাতে কাজেরও কিছুটা আপনার ঘাটতি রয়েছে, তারা সমস্যায় পড়েন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে যে শীতগ্রস্তের জন্য বিশেষ করে অনেক সংগঠন দিচ্ছে, তারপরে অপ্রতুল, যেহেতু দিনাজপুর একটি বড় জেলা, 13টি উপজেলা রয়েছে, জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত যে শীত বস্ত্রগুলো দেওয়া হয়েছে, জেলা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তর থেকে, সেটি
তারাও বলছেন যে সেটি যথেষ্ট নয়, এবং অনেককে আমরা দেখেছি যে শীতে কষ্ট তারা পান, এবং তারা আরো দাবি করেন যে যদি সরকারি পর্যায়ে তাদের শীত বস্ত্র প্রদান করা হয় তাহলে কিছুটা হলেও শীত নিবারণের জন্য তারা স্বস্তি পাবেন। এবং যেটা বলা হচ্ছে যে জেলা প্রশাসন থেকে তারা বলছেন যে চাহিদাপত্র তারা ত্রাণ পুনর্বাসনে মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। শীতের খবর জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। ইতালিতে গাড়ি চাপায় প্রাণ গেছে বাংলাদেশি যুবক নাইম ইসলাম শান্তর। এই খবরে তার গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুরে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার রাতে ইতালির নাপোলি শহরে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নাইম ইসলাম শান্ত। এক পর্যায়ে একটি গাড়ি চাপা দিলে মৃত্যু হয় তার। প্রবাসীদের মাধ্যমে খবর পৌঁছে পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিষয়টি তদন্তসহ মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা কামনা করছেন নিহতের পরিবার। আর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণ করে লিবিয়া হয়ে ইতালি গিয়েছিলেন নাইম ইসলাম শান্ত। সেখানে ছিলেন প্রায় 1 বছর। ওর সাথে ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে, ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে ফোন, টোটালি ওর উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে। মাইরে অনেক রাস্তায় ফালাইছে গেছে গা। পরবর্তীতে একটা ইটালিয়ান লোক দেখা পুলিশ খবর দিছে। প্রতিদিন ডিউটিতে যাওয়া আসা করতো। ওর রুমে আরো কয়েকজন ছিল, ওদের এরকম একজনের হাত ভাঙা দিছে, একজনের কোমর ভাঙছে, একজনের কোপাইছে। ওরা যেভাবে হোক আমাকে লাশ আমরা চাই। সংসারে তো অনুপায় বাবা, কোনো উপায় নেই, আমার কোনো কিছু নেই, আমার শেষ, সব শেষ। তার পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে বা কোনো আবেদন দেয় সেটি আমরা ব্যবস্থা গ্রহণ করব। পাবনায় মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় এক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিল সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন মোল্লার সঙ্গে সোহান ইসলামের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে সোহান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সোহানকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শহরের বাগানবাড়ি এলাকায় ইফটিজিংয়ের প্রতিবাদ করেন ইমন ইসলাম আপন। এ নিয়ে বুধবার সন্ধ্যায় মুন্সিফপাড়ার ইমন ও অভিযুক্ত সাগরের কথা কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে ইমন তার অনুসারীদের ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে সঙ্গে থাকা অস্ত্র দিয়ে সাগরকে গুলি করে ইমন। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। আহত সাগরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ। চট্টগ্রামে চাকরি পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। গাছবাড়িয়া খানঘাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 1 ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিরাপদ পানি সংকটে বেহাল বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। নষ্ট হয়ে যাচ্ছে ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। ব্যাহত হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন। দ্রুত সুপেয় পানির ব্যবস্থায় দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2017 সালে বাগেরহাটে যাত্রা শুরু করে আন্তর্জাতিক হাঁস প্রজনন খামারটি। প্রতি বছর এখানে উৎপাদন হচ্ছে 1.5 লক্ষ হাঁসের বাচ্চা ও ডিম। তবে নিরাপদ পানির অভাবে খামারের শেডগুলোতে পড়েছে মরিচা। বাচ্চা ফোটানো ইনকিউবেটর মেশিন ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। নোনা পানির কারণে বিকল হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি।
দিন দিন কমছে হাঁসের উৎপাদন। খামারটিতে আধুনিকায়ন ও সুপেয় পানির ব্যবস্থার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এখানে মূল সমস্যা আছে পানিতে প্রচুর পরিমাণ আয়রন। লবণাক্ত পানির জন্য আমাদের মেশিনের যে ইনকিউবেটর মেশিনের যে ছোট ছোট যন্ত্রাংশ এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার ফলে এতে বাচ্চার যে উৎপাদনের হেসাবিলিটি এটাও দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা চাই সরকারের কাছে এটার আরও উন্নত সমৃদ্ধি হোক, এলাকার মানুষের যেন আমিষের চাহিদা পূরণ হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। খামারের পাশেই পানির ব্যবস্থা আছে, তা আমরা চাচ্ছি যে ওইখান থেকে পানির লাইনটা এখানে আনার জন্য সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে এই জায়গাতে এই খামারে পানির ব্যবস্থা করা যাবে। গেল অর্থ বছরে খামারটিতে উৎপাদন হয়েছে ৭৫,০০০ হাঁসের বাচ্চা ও ১,৭০,০০০ ডিম। প্রতিটি ডিম ৯ টাকা ও প্রতিটি বাচ্চা ২৫ টাকা দরে বিক্রি করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। অপারেটরের অভাবে কুষ্টিয়ার বেসিক সেন্টারে অলস পড়ে আছে কোটি টাকার কাপড় প্রক্রিয়াজাতকরণের মেশিন। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বলে দাবি টেক্সটাইল মিল মালিক ও প্রান্তিক তাঁতিদের। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশিদের রিপোর্ট। ১৯৫৮ সালে ৪ জেলার তাঁতিদের উন্নত কাপড় তৈরির জন্য কুষ্টিয়ার কোমার্কেটে নির্মাণ করা হয় বেসিক সেন্টার। ইংল্যান্ড ও জার্মানি থেকে আনা হয় দরকারি মেশিনারিজ। যদিও ২০০০ সাল থেকে অকেজ হয়ে পড়ে মেশিনগুলো। ২০২০-২১ অর্থ বছরে সেন্টারটি আধুনিকায়নের জন্য আরও ৩৪ কোটি টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ তাঁত বোর্ড। তা দিয়ে আধুনিক ডাইং, রোলিং, ওয়াশিং, ক্যালেন্ডার মেশিন স্থাপন করা হয়। তবে অপারেটরের অভাবে কোনো কাজে আসছে না আধুনিক মেশিনগুলো। দ্রুত এসব মেশিন চালুর দাবি জানিয়েছেন জেলা টেক্সটাইল মিল মালিক ও প্রান্তিক তাঁতিরা। মেশিনারিগুলো এইখানে যে সময়ে বা যত দ্রুত স্থাপন হওয়ার দরকার ছিল সেটা আসলে এখনো হয়নি। এটা যদি আপনার চালু হয় তাহলে আমাদের ঢাকা থেকে ডাইংটা করতে হবে না, আমরা এখানেই করতে পারবো, যার কারণে আমাদের খরচগুলো অনেক কমে আসবে। আমরা চাই অতি দ্রুত এই প্রশিক্ষণের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে এগুলো চালু হোক। আধুনিক মেশিন দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে বেসিক সেন্টার কর্তৃপক্ষ। খুলনা শিপইয়ার্ড কোম্পানি যদি আমাদেরকে এটা করে দিয়ে আমাদের হ্যান্ডওভার দেয় ২-১ মাসের ভিতরে, আমরা চেষ্টা করছি আর কি যত দ্রুত সম্ভব যদি দেয়, তাহলে এই এলাকার তাঁতিরা আবার নতুন করে তাঁত শিল্পে আসবে। তাঁত বোর্ডের কুষ্টিয়া সেন্টারের তথ্য মতে জেলায় নিবন্ধিত প্রাথমিক ১৬০টি তাঁতি সমিতি রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। রূপসা নদীর তীরে অবস্থিত এই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে একসঙ্গে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণে ব্যস্ত সময় পার করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আব্দুল হালিমের ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। রূপসা নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল ডক, যেখানে নির্মাণাধীন একাধিক জাহাজ। কোথাও লোহার পাত জোড়া লাগানোর শব্দ, কোথাও ওয়েল্ডিং এর ঝলক। সব মিলিয়ে কর্মব্যস্ত খুলনা শিপইয়ার্ড। বর্তমানে এখানে 5টি প্রতিষ্ঠানের জন্য 20টি জাহাজ নির্মাণ হচ্ছে। এর মধ্যে রয়েছে নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ, মংলা বন্দরের একটি রেস্কিউ ভেসেল, পায়রা বন্দরের 2টি টাগবোট, একটি সার্ভে ও একটি পাইলট ভেসেল এবং BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের জন্য 12টি ড্রেজার ও GRP ক্যাটামারান বোট। 2026 সালের জুনের মধ্যেই সব জাহাজ হস্তান্তরের লক্ষ্য রয়েছে। এই কর্মযজ্ঞে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছেন প্রায় 1200 শ্রমিক। ওয়েল্ডার, ফিটার, রং ও যন্ত্রাংশ স্থাপনা সহ নানা কাজে নিয়োজিত তারা। শ্রমিকরা বলছেন নিয়মিত কাজ, নিরাপদ পরিবেশ আর দক্ষতা বাড়ানোর সুযোগ থাকায় সন্তুষ্ট তারা। বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের কাজের ভলিউম অনেক বাড়ছে। দক্ষ জনশক্তি খুলনা শিপইয়ার্ডে অনেক থাকার কারণে এখানের কাজের গুণগত মান যথেষ্ট ভালো। আমরা সঠিকভাবে সেফটি মেনে সবাই কাজ করে, এখানে সেফটির কোনো ঘাটতি নাই। আমরা বিভিন্ন রেজিস্টার কোম্পানি যেমন LR, BB, তারপরে NKK তাদের নিয়ে কাজ করি। সময় মতো মানসম্পন্ন জাহাজ নির্মাণ এবং হস্তান্তরের কারণেই দিন দিন বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থা বাড়ছে খুলনা শিপইয়ার্ডে, বলছেন সংশ্লিষ্টরা। খুলনা শিপইয়ার্ড দেশের সমস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থাভাজন হতে পেরেছে। আমাদের এটাই উদ্দেশ্য, দেশের সকলের চাহিদা মিটিয়ে
আন্তর্জাতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। শুধু বর্তমান কাজেই থেমে থাকতে চায় না প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য বড় পরিসরে জাহাজ নির্মাণের পরিকল্পনার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা ভবিষ্যতে এই শিপইয়ার্ডকে আন্তর্জাতিক মানে নেয়ার জন্য আমরা ক্লাসিফিকেশন সোসাইটি, ব্যুরো ভেরিটাস, জার্মিশাল লয়েডস, এনকেকে তাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি আন্তর্জাতিক মানদণ্ডে উপনীত হয়েছে এবং আমাদের এখানে তৈরি জাহাজ কোনো অংশে অন্য দেশের তৈরি জাহাজের চেয়ে খারাপ নয়। ৬৯ একর জায়গার উপর খুলনা শিপইয়ার্ড ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠান ৮ শতাধিক জাহাজ নির্মাণ করেছে। শিল্প খাতে কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ডের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে জাহাজ নির্মাণ শিল্পে শক্ত অবস্থান তৈরি করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পরের সময় আরও থাকছে, ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। পশ্চিমাদের যুদ্ধ প্রস্তুতিকে পাগলামি বলে কটাক্ষ রুশ প্রেসিডেন্টের। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ওপর বারুইপাড়ার সেতু নির্মাণ কাজ শেষ হয়নি ৮ বছরেও। নকশা জটিলতায় ৬৫ কোটি টাকার সেতু নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩৬ কোটি টাকায়। সেতুর দীর্ঘসূত্রিতায় ভোগান্তি চরমে, ক্ষুব্ধ এ পথে চলাচলকারী লোকজনও। সড়ক বিভাগ বলছে কাজ শুরু হয়েছে, আগামী জুনের মধ্যেই শেষ হবে বাকি কাজ। সজীব রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ১.৫ বছরে শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে প্রায় ৮ বছরও শেষ হয়নি সেতু নির্মাণের কাজ। সড়কপথে নড়াইল সদরের সঙ্গে কালিয়া উপজেলা সহ আশেপাশের অন্তত ৩টি জেলার সড়ক যোগাযোগ সহজীকরণে ২০১৮ সালে শুরু হয় নবগঙ্গা নদীর উপর কালিয়া বারুইপাড়া সেতু নির্মাণের কাজ। ৮ বছরে কয়েক দফা মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। সবশেষ চলতি বছরের সময় বাড়িয়ে ২০২৬-এর জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। নদীর ২ তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ ১১টি পায়ার এবং ১১টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের ৩টি পিলার ও ৩টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। নকশা ত্রুটিতে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২.৫ গুণ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমার প্রতিদিন এইখান থেকে যাওয়া আসা করতে হয়, রোগীদের সেবা দিতে হয়, কিন্তু আমি নিজে যদি সঠিক সময় পৌঁছাতে না পারি তাহলে তো আমার পক্ষে সম্ভব না। হয়েই যাচ্ছে, আমরা শুনতেছি হব বলে তো এই পর্যন্ত হচ্ছে না। খালি সরকারের টাকা নষ্ট আর মানুষের ভোগাম। সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল অ্যান্ড মাইনুদ্দিন বাসী কনস্ট্রাকশন কোম্পানি ৬৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ হন। বালখেটের ধাক্কায় ৯ নম্বর পিলারটি ২ বার নদী গর্ভে হারিয়ে যাওয়ার পর মূল অংশের ৪টি পায়ার ও ৩টি স্প্যান বসানোর কাজ অসম্পূর্ণ রেখে ৬১ কোটি টাকায় প্রথম মেয়াদের চুক্তি শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দ্বিতীয় মেয়াদে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বাকি অংশ নির্মাণে চুক্তিবদ্ধ হয় সড়ক বিভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিদেশ থেকে আমদানিকৃত ৮৬.৭৩ মিটার স্টিল আর্চ স্প্যান সহ আরো ২টি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ২টি স্প্যানের কাজ সম্পন্ন হবে। স্টিল আর্চ স্প্যানের কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন করে ব্রিজ হস্তান্তর করব। আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করে সেতু ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার আশা সড়ক বিভাগের। বাকি যে ৮৫ মিটার, এটারও প্রায় বিদেশ থেকে যে মালামালটা আনতে হবে অর্থাৎ হ্যাঙ্গার রড, সেটিও আগামী ১ মাসের ভিতরে আনা সম্ভব হবে এবং বাকিগুলো ফ্যাক্টরিতে নির্মাণাধীন প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে ৬৫১.৮৩ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৩৫,৯২,৩৫,০০০ টাকা। সময় সংবাদ, নড়াইল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকে পশ্চিমাদের পাগলামি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধে যদি কূটনৈতিক সমাধান না আসে তবে সামরিক পথেই লক্ষ্য পূরণ করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে।
ইউরোপীয় নেতারা প্রায় দাবি করেন যে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। এবার এ দাবির কড়া ভাষায় জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়ার বিষয়ে পশ্চিমাদের আহ্বানকে হাস্যকর ও মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে পুতিন দাবি করেন মস্কো কূটনীতির মাধ্যমে যুদ্ধের মূল সমস্যার সমাধান করতে চায়। তার ধারণা যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেন যুদ্ধে কূটনীতির মধ্য দিয়ে সমাধান না আসলে সামরিক পথে লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন গেল এক বছরে ইউক্রেনের প্রায় ৩০০টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। পরিস্থিতি যতই কঠিন হোক শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি, আর এর সম্পূর্ণ দায় ইউরোপীয়দের। তারা ভেবেছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার ফল দেখেই বোঝা যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সত্যি শান্তি চান কিনা। এদিকে স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষায় ইউরোপীয় নেতাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে রাশিয়া বুঝে যায় আগামী বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২১,০০০ কোটি ইউরো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও বেলজিয়াম, ইতালি ও কয়েকটি দেশ আইনি জটিলতা নিয়ে আপত্তি তুলেছে। ইউরোপীয় কমিশনের প্রধান জানান আগামী ২ বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ইউরোপীয় পার্লামেন্টে ২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রুশ তেল আমদানিও ধাপে ধাপে বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে বলে দাবি তার দুই ছেলের। স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে কাশিম খান ও সুলেমান খান শঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পাবেন না। এর আগে ইমরানের বোনদের নেতৃত্বে কর্মসূচির ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয় ইমরানের ৩ বোন সহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে। এদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বারবার জল কামান ব্যবহারকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবারের সদস্যরা। এবার ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলেমান খান স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ছেলেদের অভিযোগ কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে তা তুলে ধরে কাশিম বলেন ইমরান খান 2 বছরেরও বেশি সময় ধরে একাকী একটি সেলে বন্দী। সেখানে তাকে নোংরা পানি পান করতে হচ্ছে। তার আশপাশে থাকা কয়েকজন বন্দী হেপাটাইটিসে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুরো কারাগারের পরিবেশই অত্যন্ত নাজুক। দুই ছেলেই আশঙ্কা প্রকাশ করে বলেন এমন অবস্থায় হয়তো বাবার সঙ্গে তাদের আর কখনোই দেখা হবে না। আগামী মাসে দেশে ফিরতে পারেন ইমরান খানের দুই ছেলে। বাবা নিজেই বলেন পাকিস্তানকে দুর্নীতি থেকে মুক্ত করতে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি যদি ইংল্যান্ডে এসে আমাদের কাছে থাকতেন, আমি জানি তার ভেতরে একটা গভীর যন্ত্রণা আর তীব্র কষ্ট থেকে যেত, এই ভেবেই যে তিনি নিজের দেশকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে এসেছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের সামনে অবস্থান নেন তার বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর চলা এই কর্মসূচি ভোররাতে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়। পুলিশি অভিযানের পর সন্ত্রাস বিরোধী আইনে ইমরানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর শোক আর ক্ষোভে স্তব্ধ দেশটি। সৈকতের অস্থায়ী স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। এদিকে হামলায় মূল অভিযুক্তের ভারতে হায়দ্রাবাদের বাড়ি 2 দিন ধরে তালাবদ্ধ।
অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে রোববারের ভয়াবহ সেই ঘটনায় এখনও রয়ে গেছে আতঙ্ক। এরপরও নিহতদের স্মরণে ঘটনাস্থলে সমবেত হন হাজারো মানুষ। স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগতরা প্রদীপ জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, কেউ আবার গান গাইতে গাইতে শোক প্রকাশ করেন। নিহতদের স্মরণে সিডনির বিভিন্ন স্থানেও ছিল প্রার্থনা আর স্মরণ সভা। হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। বলেন, কাপুরুষের মতো হামলা চালিয়ে অস্ট্রেলিয়াকে বিভক্ত করা যাবে না। বন্দুক হামলায় অভিযুক্তদের একজন ভারতীয় পাসপোর্টধারী সাজিদ আকরাম নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। হায়দ্রাবাদে তার পৈতৃক বাড়িটি এখন তালাবদ্ধ। পরিবার তার উগ্র মানসিকতার বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছেন ভারতীয় পুলিশ। এদিকে ঘটনার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হামলাকারী নাভিদকে পাকিস্তানি বংশোদ্ভূত বলে দাবি করে। তবে একে অপপ্রচার দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। নিরাপত্তা সংজ্ঞায় বাতিল হলো বিপিএল এর উদ্বোধনী কনসার্ট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনসমাগম চায় না সরকার। কঠিন চ্যালেঞ্জ নিয়ে সফল আয়োজনের আশায় বিসিবি। ইরাকের সামাওয়া মরুভূমিতে বদলাচ্ছে ক্যাম্পিং এর ধারণা। শুধু পুরুষ নয়, এবার পরিবার সহ মরুভূমিতে রাত কাটানোর আয়োজন। সংগঠিত ক্যাম্পিং ট্রিপ চালু করেছে মাসকাত নামের ক্যাম্প। ইরাকের সামাওয়া মরুভূমির বালির ঢিবি পেরিয়ে গাড়িবহর এগিয়ে যায় ক্যাম্পের দিকে। খোলা আকাশ, উট আর বিস্তীর্ণ প্রান্তর, এই পরিবেশেই গড়ে ওঠে অস্থায়ী তাঁবু। পরিবার সহ ক্যাম্পাররা উপভোগ করেন মরুভূমির প্রকৃতি। মাকসাদ ক্যাম্পের প্রতিষ্ঠাতা জানান, ৩ বছর আগে পরিবার ভিত্তিক ক্যাম্পিং শুরু করায় শুরুতে আপত্তি ছিল স্থানীয়দের। আর্থিক ক্ষতিও হয়েছে, তবে লক্ষ্য ছিল সমাজে ক্যাম্পিং এর গুরুত্ব বোঝানো। ক্যাম্পে রয়েছে তীরন্দাজ, ভলিবল, আড্ডার আয়োজন। রাত নামলে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসে খেলা আর আড্ডায় মেতে ওঠেন ক্যাম্পাররা। অনেকে বলছেন শহরের কোলাহল আর কাজের চাপ থেকে দূরে থাকার সুযোগ মিলছে। বিদেশের মরুভূমি ক্যাম্প থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ। আয়োজকদের আশা, দেশীয় পর্যটনের পাশাপাশি ইরাকের মরুভূমি একদিন আকর্ষণ করবে বিদেশি দর্শনার্থীদেরও। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শক্তিশালী ঝড়ে ভারী বৃষ্টি ও নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কমলা সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, বৃষ্টিতে গাজায় তাঁবু আশ্রয় কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। এতে অসহায় হয়ে পড়েছে অনেক পরিবার। এই অবস্থায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হোয়াইট নদীর তীর ভেঙে গেছে। বন্যার পানিতে ডুবে গেছে আশপাশের এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আবহাওয়া বিভাগ হঠাৎ বন্যার সতর্কতা জারি করে। আবহাওয়াবিদরা জানান, অ্যাটমসফেরিক রিভার নামে শক্তিশালী বৃষ্টিবাহী ঝড়ের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে ওয়াশিংটনের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে করে রাস্তায় অনেক গাড়ি আটকা পড়ে। বন্যা পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের সদস্যরা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি বেড়েছে। ভারী বৃষ্টি ও বরফ গলার কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এ অবস্থায় দেশটির মধ্য ফ্রেজার ভ্যালির কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়। উঁচু অঞ্চলে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার রাস্তা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে বৃষ্টির কারণে গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্রে পানি ঢুকে পড়েছে। এতে দুর্বিষহ দিন কাটাচ্ছে অনেক পরিবার। এছাড়াও তীব্র শীতে শিশুর মৃত্যুর ঘটনাও ঘটছে। এ অবস্থায় আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে ফিলিপিন্সের ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলো আর রঙে সাজিয়েছে একটি পরিবার। ঝলমলে আলো আর কৃত্রিম তুষারপাতের আনন্দে মেতেছে শিশুরা। এই আয়োজন এখন আশপাশের মানুষের জন্য বড়দিনের বিশেষ আকর্ষণ। আর মাত্র কয়েকদিন পরে খ্রিস্ট ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উদযাপনে বিশ্বজুড়ে চলছে নানা প্রস্তুতি। নানা রঙের আলোয় ভরে উঠেছে রাস্তাঘাট আর ধর্মীয় উপাসনালয়গুলো।
আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় নিজেদের বাড়িকে বাহারি আলোয় আলোকিত করেছে একটি পরিবার, যা বাড়িটিকে পরিণত করেছে উৎসবের কেন্দ্রে। রঙিন ক্রিসমাস লাইট আর সাবানের বুদবুদ দিয়ে তৈরি কৃত্রিম তুষার শিশুদের জন্য তৈরি করেছে ভিন্ন পরিবেশ। সন্ধ্যা নামলেই ঝলমল করে ওঠে পুরো বাড়ি। বাড়ির মালিক ৬৬ বছর বয়সী ভিজুয়াল শিল্পী মার্গি অর্গানো জানান ২০২০ সাল থেকেই এই আয়োজন শুরু করেন তিনি। দাদি হওয়ার অপেক্ষা থেকেই শিশুদের আনন্দ দিতে এমন আয়োজনের ভাবনা আসে তার। আমার নাতনি জন্মের আগেই এই আয়োজনের ভাবনা মাথায় আসে। করোনা মহামারীর সময় অনেক শিশু বাইরে যেতে পারছিল না। যেহেতু এটি একটি খোলা জায়গা, তাই তাদের জন্য একটু আনন্দ আর বিনোদনের ব্যবস্থা করতে চেয়েছিলাম। এটা আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ মন থেকে আমি নিজেও একজন শিশু। 2020 tapos pandemic। সপ্তাহের ছুটির দিনে আশেপাশের এলাকা থেকে বাবা মায়েরা তাদের শিশুদের নিয়ে আসেন এখানে। অনেকেই আলো দেখেন, কেউ আবার কৃত্রিম তুষারের মধ্যে খেলাধুলা করে সময় কাটান। পরিবারগুলোর জন্য এটি স্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। শিউলি রোসা, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় হারিয়ে যেতে বসেছে এক অনন্য স্থাপত্য ঐতিহ্য। আধুনিক নির্মাণের চাপে বিলুপ্তির মুখে কামারিয়া নামের ঐতিহ্যবাহী রঙিন জানালা। এটি একসময় ঘরের ভেতর সূর্যের আলোয় ছড়াতো রঙের জাদু। ইয়েমেনি ঐতিহ্যবাহী স্থাপত্যের অন্যতম পরিচয় কামারিয়া। ৪,০০০ বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় এই নকশার জানালাকে। জিপসাম আর রঙিন কাঁচে তৈরি জানালা রাজধানী সানার ঘরবাড়িতে যুগের পর যুগ শোভা পেয়েছে। তবে এখন প্রায় হারিয়ে যেতে বসেছে সেই শিল্প। কারিগররা বলছেন কামারিয়া তৈরির কাজ কমে গেছে প্রায় ৮০%। তবে যাদের ঐতিহ্যবোধ আছে তারা এখনও এই নকশা ব্যবহার করেন। ইতিহাসবিদদের মতে কাঠ ও অ্যালুমিনিয়াম নির্ভর আধুনিক জানালা এই শিল্পকে কোণঠাসা করছে। অটোমান সাম্রাজ্য পেরিয়ে রঙিন কাচের জানালা ইয়েমেনি স্থাপত্যে আলাদা সৌন্দর্য এনেছিল। তবে শিল্পায়নের প্রভাবে সেই জিপসাম ও কাচের কাজ হারিয়ে যাচ্ছে। নিরাপত্তা শঙ্কায় বিপিএল উদ্বোধনী প্রোগ্রাম এবং কনসার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বড় ধরনের জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর ১২তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ২৬শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও ২৪শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। গেল বছর লিগ শুরুর আগে পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানকে নিয়ে এসে আয়োজন করা হয়েছিল কনসার্টের। কথা ছিল এবার আর বিদেশি শিল্পী নয়, দেশি শিল্পীদের নিয়ে আরো জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এবার আর কনসার্ট করা হচ্ছে না। দেশে এরই মধ্যেই ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। ২৫শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে বর্তমান পরিস্থিতিতে ২৪শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয় মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে মাঠে খেলা গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা। উদ্বোধনী আয়োজন বাদ পড়লেও সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামে যথাসময়েই শুরু হচ্ছে এবারের বিপিএল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিপিএলে ১২তম আসরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। তবে গেল বছর দুর্বার রাজশাহী কর্মকাণ্ড আসরের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্র্যান্ড ভ্যালু কমেছে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের। সম্প্রচার সত্ত্বের মূল্য কমেছে প্রায় ৮ কোটি টাকা, যার জন্য দেশের বর্তমান পরিস্থিতিকেও দায়ী করছেন গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন। তবে এবারের বিপিএলে দারুণ কিছু করে আবারও এই টুর্নামেন্টের সুনাম ফিরিয়ে আনার আশ্বাস বিসিবি সহসভাপতির।
কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। সেই আসর নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই বিপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক বেশি, তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেই বিপিএল নিয়ে কথা বলবো বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্যর সঙ্গে। সাখাওয়াত ভাই, আমাদের কয়েকদিন পরেই আসলে বিপিএলটা শুরু হচ্ছে। সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া শেষ। ক্রিকেট ট্যুরিজমে যে কিছু করা যায় সেটা আমরা সর্বপ্রথম বিসিবি থেকে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাজ করছি। সব কিছুতেই ট্যুরিজমের একটা ফোকাস থাকবে, যেন আমরা বাংলাদেশকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারি সারা পৃথিবীর কাছে। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে এবার টিভি রাইটসের মূল্যটা অনেক কমে গেছে। এখন দেশের যে সিচুয়েশন, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাও একটু নট দ্যাট মাচ। আবার আমাদের খেলাটা যখন থেকে আমরা বলেছি যে বিপিএল হবে, লিড টাইম ছিল ভেরি লেস। আরেকটা হলো যারা পার্টিসিপেট করতো এটাতে, টিভি রাইটস এবং অন্যান্য, ওই টেন্ডারেই এসছে লোয়েস্ট, যে তাকেই তো আপনাকে কাজ দিতে হবে। আপনি যেহেতু বিসিবির সহসভাপতির দায়িত্বে আছেন, ক্লাবগুলো খেলছে না, তারা হচ্ছে প্রায় 8টা ক্লাবের অনেকগুলো ক্রিকেটারের ক্যারিয়ার এখন হুমকির মুখে। তাদের জন্য আপনারা বিকল্প চিন্তা করছেন এবং এই বিকল্প চিন্তাটা আসলে কতদিনের মধ্যে আপনারা বাস্তবায়ন করতে চান? প্লেয়াররা হলো খেলার প্রাণ, আর প্লেয়ারের স্বার্থটাই আমাদেরকে দেখা লাগবে, এটা যে যাই বলুক। এরপরে হলো প্লেয়াররা যেখানে যায় সেই ক্লাব, সেই অর্গানাইজেশনস, এরপরে হলো আমাদের পৃষ্ঠপোষক যারা, সংগঠক যারা, যারা ক্লাবের মালিক, এদের সবার স্বার্থই আমাদেরকে দেখতে হবে। কিন্তু সবার আগে প্লেয়ারদেরটা দেখতে হবে, কারণ এটা একটা বার্নিং বিষয় এবং খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেবি উইদিন এন উইক। ধন্যবাদ সাখাওয়াত ভাই। কথা বলছিলাম বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে। বিপিএল এবং দেশের ক্রিকেট নিয়ে জেনেছি নানা বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারও মোস্তাফিজুর রহমানের পুরো আইপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ফুল সিজনের জন্য এনওসি পাচ্ছেন না কাটার মাস্টার। লিগ চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 10 দিনের জন্য তাকে চায় টিম ম্যানেজমেন্ট, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেট অপারেশনসকে দেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল। নিজের রেকর্ড ভেঙে চুরে আইপিএলে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি মূল্য 9 কোটি 20 লাখ রুপিতে নিজের ঠিকানা গেড়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ নিজ বোর্ড থেকে এনওসি পাওয়া। গেল বছর বিগ ব্যাশে দল পেয়েও বোর্ডের অনুমতি না পাওয়ায় খেলা হয়নি রিশাদ হোসেনের। এবছর জাতীয় দলের ম্যাচ না থাকায় রিশাদ সুযোগ পেয়েছেন বিগ ব্যাশ খেলার। মুস্তাফিজের বেলায়ও বহুবার হয়েছে এমনটা। আইপিএলে দল পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি লিগ। আইপিএলে ফিজের এনওসি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তিনি অবশ্য বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্রিকেট অপারেশনসের হাতে। মুস্তাফিজ খেলে হচ্ছে বাংলাদেশের জন্য এবং মুস্তাফিজকে যে ডিপার্টমেন্টে দেখে সেটা ক্রিকেট অপারেশনস। তো ক্রিকেট অপারেশনস আমার থেকে ভালো বলতে পারবে। তারপরে আমি ব্যাপারটা আলোচনা করে, হয়তো এটা তো গতকালকে ঘটলো এবং আপনারা জানেন যে আমাদের ওই আইপিএলের সময় আর কি সিরিজ আছে, আমাদের কোন ফরম্যাটে মুস্তাফিজকে বাংলাদেশের জন্য দরকার, কোন সিরিজে বাংলাদেশকে মুস্তাফিজকে দরকার না হতে পারে, সেটা ক্রিকেট অপারেশনস চিন্তা করে জানাবে। সরাসরি কথা না বললেও মুঠোফোনে মুস্তাফিজের এনওসি সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা টাইগারদের। 2027 বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইপিএলের জন্য ফিজকে এনওসি দিলেও ওয়ানডে সিরিজে 10 দিনের জন্য কাটার মাস্টারকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। প্রায় পুরো আইপিএল সুযোগ পাবে, মাঝখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, সেখানে হয়তো ওকে আমরা 8-10 দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজের সময় রাখবো। 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত চলবে আইপিএল। ভারতীয় লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের রেকর্ড দামে বিক্রির পরদিনে মুস্তাফিজের ম্যাজিক। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার। সাকিবের
এমিরেটসের বিপক্ষে 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন কাটার মাস্টার, যদিও ম্যাচটা জিততে পারেনি ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান, ডাগআউটে দর্শক সাকিব আল হাসান। আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় ছিলেন তিনি, কিন্তু এখন রাজত্ব মোস্তাফিজের। আইপিএল এর মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড 9 কোটি 20 লাখ টাকায় বিক্রি হয়েছেন। তাকে নিয়ে কাড়াকাড়ি লাগিয়েছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। অবশেষে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ছিনিয়ে নিয়েছে কাটার মাস্টারকে। নিলামে কেন তাকে নিয়ে এত হইচই সেটা প্রমাণ করতে একেবারে কালক্ষেপণ করেননি। পরদিনই ফিজের ঝলক দেখেছে IL-T20। সাকিববিহীন এমিরেটসের বিপক্ষে ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে সেরা বোলিংটাই করেছেন টাইগার সুপারস্টার। তার কাটারের মায়াজালে দলীয় স্কোরটাকে নাগালের বাইরে নিয়ে যেতে পারেনি MI। স্লগ ওভারে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন মোস্তাফিজ। ইনিংসের 18তম ওভারের প্রথম বলে ডেঞ্জারম্যান রশিদ খানকে আউট করে শুরু। এরপর ব্রিটিশ হার্ড হিটার টম ব্যান্টন আর আফগান AM গজনফারকে ফেরান প্যাভিলিয়নে। 1 ওভারে 3 উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের হ্রাস টেনে ধরেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত বোলিং ফিগার 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট। এ নিয়ে আসরে 5 ম্যাচ খেললেন ফিজ। 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 5 নম্বরে। মাকসুম আলম খান, সময় সংবাদ। মোস্তাফিজুর রহমানকে পেয়ে উচ্ছ্বসিত সিটি অফ জয় কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষ। কাটার মাস্টারের অন্তর্ভুক্তিতে KKR-এর শক্তি আরও বেড়েছে, এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ভক্তরা। IPL-এর মতো মঞ্চে অভিজ্ঞ এই বাংলাদেশি পেসারকে দলে নেয় নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শীতের কুয়াশা ভেদ করে প্রতিদিনের মতোই ইডেন গার্ডেন্সের সংলগ্ন মাঠে অনুশীলনে ব্যস্ত তরুণ ক্রিকেটাররা। তবে বুধবার তাদের ছিল অন্যরকম আনন্দ, কারণ একটাই, মুস্তাফিজুর রহমান। কলকাতাবাসীর দল কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে বাংলাদেশি ক্রিকেট তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। সেই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শহরের তরুণ এই ক্রিকেটাররা। তাদের বক্তব্য, নির্বাচক মণ্ডলী একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কত টাকায় একজন ক্রিকেটারকে নেওয়া হলো তার চেয়েও গুরুত্বপূর্ণ তিনি মাঠে কতটা কার্যকর। সেই দিক থেকে মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে সেরাদের একজন বলেও দাবি করেন তারা। আমি মনে করি খুব ভালো বাই করেছে KKR। মুস্তাফিজুর খুব কোয়ালিটি হোয়াইট বলের বোলার। IPL আমরা দেখেছি আগে চেন্নাই সুপার কিংস হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। খুব স্মার্ট বোলার, ইন্টেলিজেন্ট বোলার। অনেক বছর IPL খেলেছে, অনেক ভালো ভালো টিমে খেলেছে, অনেক ভালো পারফর্মও করেছে। তো 9 কোটি দিয়ে প্লেয়ারের ভ্যালিউ আপ করা, এটা কোনো আপত্তিজনক নেই। নো ডাউট খুব ভালো বোলার। এবার ও যদি নিজের কোর্টে বেস্ট পারফর্ম করে তাহলে ভালোই দেবে KKR-এর জন্য। খুব ভালো লাগছে, হয়ে এসছে, ভালো খেললেই ভালো, নিজের সিজনটা ভালো যাক। বেস্ট অফ লাক ফর হিম। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে KKR-এর জার্সিতে খেলতে চলেছেন মুস্তাফিজুর। IPL-এ তার অভিজ্ঞতাও কম নয়। ইতিমধ্যে 5টি আলাদা দলের হয়ে খেলেছেন তিনি। KKR তার 6ষ্ঠ IPL দল। নিলামের দিক থেকেও রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে এত বড় অঙ্কে IPL-এ অন্তর্ভুক্ত করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ম্যাচের পর ম্যাচ KKR নতুন কি সাফল্যের গল্প লেখে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে 22 বছর পর টেস্ট ফিরছে ডারউইনে। অস্ট্রেলিয়া সফরে লাল 2 টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে পরিচিত পায় মারারা ওভাল। ডারউইনের এই মাঠে টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও টেস্ট ক্রিকেট ফিরছে দীর্ঘ 22 বছর পর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের ভেন্যু এবার ম্যাকাই ও ডারউইন, যদিও এর আগে ভেন্যু নির্বাচন করা হয়েছিল নর্দার্ন টেরিটরি। ভেন্যু বদলের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। 2027-এ এই সফর আয়োজনের কথা থাকলেও টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে আগামী বছরের অগাস্টে।
খেলাধুলায় বৈষম্য না করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে স্পোর্টস হাব নির্মাণের পাশাপাশি সেখান থেকে ঝরে যাওয়া ছাত্রদের নিয়েও কাজ করতে চান তিনি। এদিকে জেলা পর্যায়ে 16 দল নিয়ে বাফুফেকে সুপার লিগ আয়োজনের পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এনএসসিতে প্রথম দিনের অফিসে তিনি ডাক দেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের। প্রায় 1 ঘন্টার মতবিনিময় সভায় জানার চেষ্টা করেছেন বিভিন্ন ফেডারেশনের সীমাবদ্ধতা ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তাদের চাওয়া পাওয়াগুলো। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া অনুরাগী আসিফ নজরুল নিয়মিত খেলার পাশাপাশি ফুটবল নিয়ে বেশ জানাশোনা তার। তাই বাফুফের সাধারণ সম্পাদকের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান ক্রীড়া উপদেষ্টা। তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। ফুটবল ফেডারেশনকে দেন বেশ কিছু দিক নির্দেশনা। জেলা পর্যায়ে 16 দল নিয়ে সুপার লিগ আয়োজন করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। ক্রীড়াঙ্গন নিয়ে মাত্র 2 মাস কাজ করার সময় পাবেন আসিফ নজরুল। বিকেএসপি কেন্দ্রিক পরিকল্পনা সহ সব ডিসিপ্লিনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। খেলাধুলার মধ্যে যদি আমি সবসময় এলিটিজম নিয়ে আসি তাহলে হবে না। আমাদের গণমানুষের কথা ভাবতে হবে। গণমানুষের কাছে যে খেলাটা জনপ্রিয় ওই খেলাটাকে আমাদেরকে পেট্রোনাইজ করতে হবে। বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সেলেন্স টাইপের করা যায় কিনা। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি। ফেডারেশনগুলোর দাবি দেওয়া শুনে তাদের আশ্বস্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। এসএ গেমসের ট্রেনিং ভাতা নিয়েও কেটে গেছে জটিলতা। যখন কনফার্ম হলো যে এসএ গেমসটা হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা মোটামুটি অনেকে বন্ধ করে দিয়েছে এবং আমাদের এনএসসি যে পেমেন্টগুলি এখনও করা হয়নি। ওনারা আশ্বস্ত করেছেন যে এই পেমেন্টটা খুব দ্রুতই ছাড় দেওয়া হবে। বাট এখানে মনে হয় অর্থ মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট আছে। সো স্যার বলেছেন যে অর্থ মন্ত্রণালয় উনি নিজে এটা পার্সিউ করবেন, এই পেমেন্টটা যাতে তাড়াতাড়ি ছাড় দেওয়া যায়। ওনার স্টাইলটা একটু অন্যরকম। সো উনি আমাদের পূর্ববর্তী উপদেষ্টা মহোদয় যিনি ছিলেন তার যে কার্যগুলো আছে সেগুলো কন্টিনিউশন করার মতন প্ল্যান দেখেছি এবং আমাদের কাছে আমরা ভেরি ইমপ্রেসড। শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার প্রসার ঘটাতে চান ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী ফুটবলারদের ডিজিটাল হেলথ পার্টনার হিসেবে বাফুফের সঙ্গে যাত্রা শুরু করলো এক্সপার্টরি ওয়েল। আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে অস্ট্রেলিয়া মিশনের আগে নারী ফুটবলারদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। তারই প্রেক্ষিতে এবার স্বাস্থ্য সুরক্ষায় ডিজিটালে সেবা পাওয়ার সুব্যবস্থা পাচ্ছে নারী ফুটবলাররা। এক্সপার্টরি ওয়েল এর অ্যাপের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম নিবন্ধন করা হবে। সেই তথ্যের ভিত্তিতে ফুটবলারদের শারীরিক অবস্থার যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। 1 বছরের জন্য এই ডিজিটাল হেলথ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ফেডারেশন। এ ধরনের পার্টনারশিপের মাধ্যমে ফুটবলারদের ইনজুরি ঝুঁকি কমবে বলে মত বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। সমর্থকদের প্রতিবাদের মুখে 2026 বিশ্বকাপের টিকিট মূল্য কমাতে বাধ্য হলো ফিফা। ফাইনাল সহ যে কোনো ম্যাচে $60 ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও তা পাবে শুধুমাত্র ওই ম্যাচে অংশগ্রহণকারী দেশের হাতে গোনা কিছু পার সমর্থক। ফিফার এমন উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে বৈষম্যের অভিযোগ তুলেছে সমর্থক গোষ্ঠী। শুরুর আগেই বহু বিতর্ক 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে। গত বৃহস্পতিবার টিকিট মূল্য প্রকাশের পর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কাতার বিশ্বকাপের তুলনায় সব মিলিয়ে প্রায় 500% বেশি টিকিট মূল্য নির্ধারণ করেছে ফিফা। এরপরেই বিভিন্ন সমর্থক গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সংগঠনের সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সমালোচনা আর প্রতিবাদের মুখে দাম কমাতে বাধ্য হলো ফিফা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচে সর্বনিম্ন ক্যাটাগরিতে $60 টিকিট কিনতে পারবে দর্শকরা।
তবে এখানেই শুভঙ্করের ফাঁকি। $60 ক্যাটাগরিতে থাকা টিকিটের পরিমাণ স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার 1%-ও কম। তাও দেয়া হবে নির্ধারিত ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের ফেডারেশনকে। ফেডারেশন সেটা বিক্রি করবে দলের পার সমর্থকদের মাঝে। যেমন ইংল্যান্ডের প্রথম ম্যাচে তাদের ফেডারেশনের জন্য বরাদ্দ 4022টি টিকিট, তবে তার মধ্যে $60 টিকিট সংখ্যা মাত্র 402টি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে একই ক্যাটাগরিতে দুই ফাইনালিস্ট পাবে 450 করে টিকিট। ফিফার এমন সিদ্ধান্তে তাই ক্ষুব্ধ সমর্থক গোষ্ঠী। এমন নীতিতে বৈষম্যের অভিযোগ তুলেছে তারা। এই $60 স্কিমের আওতায় ফাইনাল ম্যাচ পর্যন্ত সব ম্যাচ দেখলে খরচ হবে $480। ক্যাটাগরি 4-এর জন্য এই মূল্য, আর ক্যাটাগরি 3-এ একইভাবে সবগুলো ম্যাচ দেখলে খরচ $6900। একই সেকশনে বসা দর্শকদের জন্য এই পার্থক্যটা অনেক বেশি। তার মানে আপনি একই সেকশনে বসে অন্য একজনের চেয়ে 15 গুণ বেশি দামে খেলা দেখছেন, অথবা 15 গুণ কম দামে। এটা সঠিক নয়। অথচ ফুটবল হবার কথা ছিল সকলের। মার্কিন মূলকে বিশ্বকাপ টিকিট মূল্য মাঠে বসে খেলা দেখার স্বপ্ন ভেঙে দিচ্ছে অংশগ্রহণকারী অনেক দেশেরই ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপড়েন, হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে দিল্লির নসিহত গ্রহণযোগ্য নয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে 3 শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ। আমলে নিলেন ট্রাইব্যুনাল। সংশ্লিষ্টতা পাওয়ার দাবি প্রসিকিউশনের। অভ্যুত্থানের পরও কারা হেফাজতে একই হারে মৃত্যু। চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও অস্বীকার অধিদপ্তরের। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার সংগঠনের। এবং সম্মান আর অধিকারের প্রশ্নে উপেক্ষিত অভিবাসীরা। আমলাতান্ত্রিক জটিলতায় প্রক্রিয়ার ধীরগতি। দাবি সংশ্লিষ্টদের। জনশক্তি রফতানিকে স্বচ্ছ দালাল মুক্ত করার তাগিদ। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।